আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কল্পনা কাব্যের বিশিষ্ট দিক। প্রাচীন কাব্যের স্মৃতি ও অনুষঙ্গ। এ উক্তির আলোকে কল্পনা কাব্যের প্রাসঙ্গিক কবিতাগুলো মূল্যায়ন করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941 খ্রিস্টাব্দে রচিত কাব্যসমূহে ক্রমাগত অভিনবত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়। সোনার তরী সহ কয়েকটি কাব্যগ্রন্থে কবি বর্তমানের কথা বলেছেন। তার কল্পনা কাব্যের বেশ কিছু কবিতা প্রাচীন ভারতীয় কাব্য ও পুরাণের পরিবেশ ও ভাবচক্রের পরিপ্রেক্ষিতে কবির নবতম দৃষ্টি গৌরবে অপরূপ সমৃদ্ধ। কল্পনাতে একদিকে রসসম্ভোগের জীবন হতে মুক্তির আকাঙ্ক্ষা কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে, আবার অন্যদিকে পূর্বজীবনের সৌন্দর্য মাধুর্যের অনুভূতি পূর্বস্মৃতির পথ ধরে একটি মনোরম কল্পলোকের ঐশ্বর্য ও বর্ণচ্ছটা বহন করে অপরূপভাবে প্রকাশিত হয়েছে। কল্পনা কাব্যের সৌন্দর্য প্রেমানুভূতির মধ্যে বৈশিষ্ট্য এই যে এটি কতক পরিমাণে ভারতীয় প্রাচীন কাব্যের স্মৃতি ও ঐশ্বর্য অবলম্বন করে উৎসারিত হয়েছে। কল্পনা কাব্যের বিভিন্ন ভাবের কতকগুলো গান আছে। তাছাড়া অন্যান্য কবিতাগুলো বিশ্লেষণ করলে এই ধারায় দুইটি বেশ লক্ষ্য করা যায়। প্রকৃতির বহু বিচিত্র সৌন্দর্য ও অনির্বচনীয় রহস্যের গভীর অনুভূতি রবীন্দ্র কাব্যের অন্যতম প্রধান উৎস। প্রকৃতির এই রূপ ও রহস্যের বাণীমূর্তি নির্মাতা রবীন্দ্রনাথ। কবির ধ্যান দৃষ্টির কাছে প্রকৃতির একটি মূর্তি কল্পলোকের অর্পাথির আলোকে উজ্জ্বল হয়ে উঠে নিত্যকালের প্রতীকে পর্যবসিত হয়েছে। কবির কল্পনা কাব্যে বেশি কিছু কবিতায় প্রাচীন কাব্যের স্মৃতি ও অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। বর্ষামঙ্গল, চৌরপঞ্চাশিকা, স্বপ্ন, মদনভঙ্গের পর, মদন ভস্মের পূর্বে, পসারিণী কবিতায় প্রাচীন ভারতীয় কাব্যের স্মৃতিচারণ করা হয়েছে। কল্পনা কাব্যের অন্তর্গত প্রাসঙ্গিক কবিতা অবলম্বনে উপরিউক্ত উক্তিটি সম্পর্কে আলোচনা করা হলো। বর্ষামঙ্গল। কল্পনা কাব্যের বর্ষামঙ্গল কবিতাটি ভারতবর্ষের সকল কবির অভিনন্দিত নববর্ষের এক অভিনব রূপ ও ভাব ফুটে উঠেছে ইহার মধ্যে। প্রাচীনকাল থেকেই বহু কবির কবিতায় বর্ষাকাল বারংবার উঠে এসেছে। কালিদাসের মেঘদূত, ঋতুসংহার, জয়দেবের গীতগোবিন্দ, বৈষ্ণব পদাবলীর বর্ষাভিসার ও অন্যান্য সংস্কৃত কবিগণের বর্ষা বর্ণনার পরম সুন্দর মায়া কবির এই কবিতায় আবদ্ধ হয়েছে। বর্ষামঙ্গল কবিতার সাথে প্রাচীন কবিদের কাব্যের অনুষঙ্গের সাথে অপূর্ব মেলবন্ধন ঘটেছে। নবযৌবন সত্তা বর্ষার অন্তরে যে সঙ্গীত কবির কাব্যবীণায় ঝঙ্কৃত হয়েছে তা বহু যুগের বহু কবির সঙ্গীতের সমবায়। শতেক যুগের কবিদলে মিলিয়ে আকাশে ধ্বনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে শতের যুগের গীতিকা। স্বপ্ন কবিতাটিও কালিদাসের কাব্যলোকে কবির প্রবেশ। কালিদাসের কালের একটি অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে এই কবিতায়। কবি মনে করেন তিনি জন্মান্তর ধরে বর্তমান আছেন। কালিদাসের কালেও তিনি ছিলেন ও তার প্রিয়তমার প্রেমে ধন্য হয়েছিলেন। এই যুগে বাংলাদেশে জন্মগ্রহণ করে স্বপ্নে তিনি
শিবপ্রাণ দ্বিতীরে উজ্জয়িনীপুরে তার পূর্বজন্মের প্রিয়ার সন্ধানে প্রয়াণ করেছেন। তার প্রিয়া সে যুগের বেশ বাস ও প্রসাধনে সুসজ্জিত হয়ে তাকে অভ্যর্থনা করল বটে, কিন্তু সে ভাষা ভুলে যাওয়ার তাদের বাক্যালাপ হল না। কেবল চোখের দৃষ্টি, মুখের ভাব ও দেহের স্পর্শে পরস্পরের প্রণয় ব্যক্ত হল। হে বন্ধু, আছো তো ভালো? মুখে তার চাহি, কথা বলিবারে গেনু কথা আর নাহি, সে ভাষা ভুলিয়া গেছি। পসারিণী কবিতায় রবি ঠাকুর প্রাচীন কাব্যের অনুষঙ্গ তুলে ধরেছেন। প্রেমাকাঙ্ক্ষার তৃপ্তির জন্য কোনো উচ্চ বা অসাধারণ আদর্শের দিকে ধাবিত হলে বা কোনো অতিদূত অনিষ্ট সম্ভাবনার আকর্ষণের কাছে আত্মসম্পন্ন করলে প্রেমের প্রকৃতি, তৃপ্তি ও শান্তি পাওয়া যায় না। প্রেমের প্রকৃতি, তৃপ্তি ও শান্তি মিলে আমাদের চিরপরিচিত আবেষ্টনীর মধ্যে নিকটজনের অকৃত্রিম ভালোবাসা প্রাপ্তিতে তার আন্তরিক সেবা ও যত্নে। ইহাই পসারিণী কবিতাটি যথার্থ বলে মনে হয়। বৈষ্ণব পদাবলিতে রাধিকার পসারিণী বেশে মথুরার হাটে যাবার অনেক চিত্র রয়েছে। চারু বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেছেন যে বৈষ্ণব কবি বংশীবদন দাশের এই কবিতাটি পরে বোধহয় রবীন্দ্রনাথের পসারিণী কবিতা লিখবার কথা মনে হয়। চৌরপঞ্চাশিকা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসুন্দর উপাখ্যানের মধ্যে বিশ্বের প্রেমিক প্রেমিকার জন্য যে চিরন্তন প্রেমের বাণী আছে তার প্রতি ইঙ্গিত করেছেন। সংস্কৃত চৌরপঞ্চাশিকা কাব্যের স্মরণার্থে রবীন্দ্রনাথ এই কবিতাটি রচনা করেছেন। চৌরপঞ্চাশিকা 50টি শ্লোকের সমষ্টি। বিদ্যার সঙ্গে সুন্দরের গোপন প্রেম ধরা পড়লে সুন্দরের প্রাণদণ্ডের আদেশ হয়। তখন সুন্দর 50টি শ্লোকের দ্বারা তার ইষ্টদেবী কালীকে স্তব করেন। এই শ্লোকগুলো দ্ব্যর্থবোধক। ইহার এক অর্থ কালীর পক্ষে, অন্য অর্থ বিদ্যা পক্ষে। রবীন্দ্রনাথ কল্পনা করেছেন যে এই 50টি শ্লোক বিদ্যার প্রতি সুন্দরের প্রেমের চিরস্থায়ী দলিল এবং বিশ্বের সমস্ত প্রণয়িনীর প্রেম বিনোদনের ইহা চিরন্তন প্রতীক হয়ে রয়েছে। মদন ভস্মের পূর্বে কবিতায় লক্ষ্য করা যায় প্রেম ও কামের দেবতা হিসেবে মদনদেবকে প্রণয়ীগণ আরাধনা করেছেন। প্রাচীন কাব্যগ্রন্থে মদনদেবকে দেহী হিসেবে কল্পনা করা হয়। প্রেমের দেবতা মদন যখন মহাদেবের রোষাগ্নিতে ভস্মীভূত হন নাই, তখন তার দৈহিক আবির্ভাব সকলেরই কাম্য ছিল। তরুণ তরুণী মদনদেবের সাথে লীলারসে মত্ত হয়েছে। কুমারীগণ তাকে আরাধনা করেছে। কবি প্রণয় রসের সাধনা করেছে। এমনকি পশুপক্ষী পর্যন্ত তার আহ্বানে সাড়া দিয়েছে। এই স্থূল দেহগত প্রেম সাধনাতেও মানুষ অপূর্ব আনন্দ লাভ করেছে। সারা পৃথিবী অপূর্ব কাব্য ও মাধুর্যে মণ্ডিত হয়েছে। এসো গো আজি অঙ্গ ধরি সঙ্গে করি সখারে, বর্ণমালা জড়ায়ে অলোকে, এসো গোপনে মৃদু চরণে বাসর গৃহে দুয়ারে, স্তিমিত শিখা প্রদীপ আলোকে। কবি সেই দেহধারী, সারা পৃথিবী অপূর্ব
কাব্য ও মাধুর্যে মণ্ডিত হয়েছে। উপসংহার: পরিশেষে বলা যায় যে রবীন্দ্রনাথের কাব্যসমূহে পালাবদলের ছোঁয়া লক্ষ্য করা যায়। কল্পনা কাব্যের বিভিন্ন কবিতাতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন কাব্যের অনুষঙ্গ টেনে এনেছেন এবং স্মৃতিচারণ করে অতীতের সময়ের আলোকে বর্তমান সময়কে আলোড়িত করেছেন কল্পনা কাব্যের বিভিন্ন কবিতার মধ্য দিয়ে। কল্পনা কাব্যের বিভিন্ন কবিতায় প্রাচীন কাব্যের অতীতের মাধুর্য ভরা দৃশ্যপট নানারূপ সৃষ্টি সাধনায় প্রতিবিম্বিত করে তোলেন। এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের প্রাচীন কাব্যের স্মৃতির অনুষঙ্গে অতীত প্রীতির কাব্যিক ব্যঞ্জনা অনুরণিত হয়ে ওঠে।